আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার চলে আসছি একটা ফোন নিয়ে। নতুন ফোন বলা যাচ্ছে না, কারণ 2-3 মাস আগেই লঞ্চ হয়ে গেছে, ভিডিও টিডিও চলে আসছে। এটা হচ্ছে আইকিউ Z10 টার্বো প্রো। এই মডেলটা ঠিকভাবে বলছি না? আইকিউ Z10 টার্বো প্রো। নামগুলো কেন এত কনফিউজিং হয়ে যেতেছে ভাই, আমি বুঝতেছি না। সো আইকিউ Z10 টার্বো প্রো কারেন্টলি ওর একদম পিক অবস্থায় আছে, খুবই সুইটেবল একটা দামে আছে। অ্যান্ড মানুষ প্রচুর পরিমাণে এটা নিয়ে আগ্রহ বাড়ায় দিছে, কেনা বাড়ায় দিছে। অ্যান্ড যেই প্রাইস পয়েন্টে ও আছে সেই প্রাইস পয়েন্টে 35-36 হাজার টাকার মতন, সেইখানে এখন তুমুল হাড্ডাহাড্ডি ফাইট চলতেছে। সো এই টাইমে আমরা ভাবলাম যে Z10 টার্বো প্রো নিয়ে যেহেতু আমাদের ভিডিও করা হয় নাই, এখনই পারফেক্ট সময় দেয়ার। সো আইকিউ Z10 টার্বো প্রো ডিজাইনটা দেখে তো আইকিউ নিও 13 এর মতো লাগতেছে, আইকিউর ফ্ল্যাগশিপ যেটা ছিল, রাইট? ওইরকমই ক্যামেরা একটা ডিজাইন রাখছে তারা। বাট এখানে আমি একটু কাহিনী কাবরে আপনাদের বুঝাই দিই। এটা একটা পিওরলি পারফরমেন্স ওরিয়েন্টেড ডিভাইস। পারফরমেন্সে ফোকাস করছে, ব্যাটারিতে প্রচুর ফোকাস করছে, অ্যান্ড এদিকে এক্সেসিভ ফোকাস করার কারণে ওরা সিম্পলি ক্যামেরাটারে স্যাক্রিফাইস করে ফেলছে। সো এই হচ্ছে ছোটোখাটো আকারে অল্প সময়ের মধ্যে আইকিউ Z10 টার্বো প্রো এর একটা রিভিউ আপনাদের দিয়ে দিলাম, মানে এক লাইনের রিভিউ দিয়ে দিলাম। এখন মূল যে একটা ব্যাপার সেটা হচ্ছে Z10 টার্বো প্রোর দাম এখন 35-36 হাজার টাকা। ওকে, এটা চাইনিজ ভেরিয়েন্ট ফোন। আরেকটা চাইনিজ ভেরিয়েন্ট ফোনটা আছে, এটার কম্পিটিটর, সেটা হচ্ছে রেডমি টার্বো 4 প্রো, যেটা আমরা ভিডিও করছিলাম অলরেডি। অ্যান্ড আপনারা অনেকে দেখছেন, অনেক মানুষ নিতে চাচ্ছিল, অনেক মানুষ কিনছেও হয়তো মোস্ট প্রবাবলি। ওইটার দামও এরকম 36-37 হাজার টাকার মতো। আবার এই আইকিউরই যেই পপুলার ফোনটা ছিল, যেটা মোটামুটি লাস্ট 4-5 মাস ধরে টপ ছিল, সেটা হচ্ছে আইকিউ নিও 10 চাইনিজ ভ্যারিয়েন্ট। ওইটার দামও চলে আসছে 36 হাজার টাকায়। সো 35-37 হাজার টাকা, মানে একটা সিঙ্গেল পয়েন্টে তিনটা হাড্ডাহাড্ডি ফাইটার, তিনটা এসটিআর এর ফাইটার আছে যারা একই টাইপের জিনিস অফার করতেছে। সো খুবই কঠিন একটা ফাইট হইতেছে। অ্যান্ড আই থিঙ্ক যারা কিনতেছে তারা খুব কনফিউজ যে ভাই এখন আমরা কোনটা নিব। সো এই ফোনগুলোর মধ্যে কোনটা কিনবেন সেই প্রশ্নটা থাকতে পারে। আপনি Z10 টার্বো প্রো এর যে আরেকটু ডিটেলসে আমরা যাই, তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বাট কোথা থেকে কিনবেন সেই প্রশ্ন যদি করেন, তাহলে SMS গ্যাজেট সাজেস্ট করতে পারি। চাইনিজ ফোনের ক্ষেত্রে ওনারা মোটামুটি ভালোই পপুলার। ঢাকায় মাল্টিপল শোরুম আছে, বসুন্ধরা, যমুনায়। ঢাকার বাইরে অনেকগুলো শোরুম আছে তাদের। ইভেন তারা হচ্ছে বগুড়াতে খুব সুন, সপ্তাহখানেক বা 10 দিনের মধ্যে একটা ফ্ল্যাগশিপ টাইপের শোরুম লঞ্চ করতে যাচ্ছে, যেখানে আমি হচ্ছে গেস্ট হিসেবে যাচ্ছি। সো যারা এটিসিবাসী আছেন প্লাস বগুড়াবাসী আছেন, তারা হচ্ছে উপস্থিত থাকা ট্রাই করেন। আমরা সবাই মিলে হচ্ছে SMS গ্যাজেটের বগুড়া ব্রাঞ্চটা উদ্বোধন করা ট্রাই করব। আমরা অনেকদিন হচ্ছে শপ লঞ্চিং উদ্বোধন থেকে দূরে ছিলাম, এবার হচ্ছে অনেকদিন পর একটা ট্রাই করতেছি, তাও ঢাকা থেকে অনেক দূরের জেলায়, বগুড়া জেলায় আমার এর আগে যাওয়া হয় নাই বলতে গেলে। সো ফার্স্ট টাইম যাচ্ছি। বগুড়া জেলা কেমন হবে দেখা যাক। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে SMS গ্যাজেটের কাছে আইকিউ Z10 টার্বো প্রো আপনি যদি নেন, তাহলে আপনি একদম যে ইনট্যাক্ট ফ্যাক্টরি সিল্ড বক্স যেটা, সেইটাও পাবেন। আবার যেটা মার্কেটে সেল হচ্ছে সেটাও পাবেন। এখন আনঅফিসিয়াল ফোন আপনারা দীর্ঘদিন যাবত কিনতেছেন, আমি বিশ্বাস করি এখানে কিছু ট্রান্সপারেন্সি থাকা জরুরি, এখানে কিছু ক্লারিফিকেশন থাকা জরুরি। হ্যাঁ, সো আনঅফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে কিন্তু ঢুকতেছে যেইভাবে, বক্স আলাদা, ফোন আলাদা, অ্যাক্সেসরিজ আলাদা আলাদা হয়ে দেশে এসে প্যাক হচ্ছে, প্যাক হয়ে আপনার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ এগুলো তো একদম সোজা রাস্তায় ঢুকায় দেওয়া যাচ্ছে না, রাইট? আনঅফিসিয়াল ফোন যেহেতু। সো সেই ক্ষেত্রে মার্কেটে যেগুলো চলে সবগুলাই ভাই মোটামুটি ম্যাক্সিমাম বক্স আলাদা, ফোন আলাদা হিসাবে আসে। অ্যান্ড এইটাই নর্মাল, বছরকে বছর যাবত এটাই চলতেছে। এখন কেউ যদি মাথাটা বালুর নিচে ঢুকায় রাখা বলে ভাই আশেপাশে কিছু নাই, তাহলে তো সমস্যা। আপনার সবকিছু জানতে হবে অ্যান্ড প্র্যাকটিক্যাল অবস্থা বুঝে শুনে হচ্ছে বাইং চয়েসটা করতে হবে। আর এইটার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে সিল্ড অ্যান্ড ইনট্যাক্ট বক্স। চায়নাতে যেভাবে বানায়, যেভাবে সিল করে দেয়, ওই গোটা বক্সটাই পুরোটা ইনট্যাক্ট হিসেবে গোটা বক্সটা বাংলাদেশে ঢুকে, সেখানে খরচ একটু বেশি পড়ে। সো এই দুইটা অপশনই SMS গ্যাজেট রাখছে। তারা এই জায়গায় ট্রান্সপারেন্ট থাকতে চায়, যেটা মার্কেটে আনঅফিসিয়াল ফোন এতদিন যাবত আপনারা যেটা কিনতেছেন সেই ভার্সনও আছে। অ্যান্ড কিছুটা বেশি খরচ করলে একদম কমপ্লিটলি সিল্ড ইনট্যাক্ট বক্সও আপনি পাবেন। বোথ অপশন আর অ্যাভেলেবেল। এটা হচ্ছে কাস্টমারকে চয়েস দেয়া, যে ভাই আপনি কোনটা চান, কোনটায় কমফোর্টেবল, সেইটা যাতে আপনি কিনতে পারেন। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এই ধরনের ট্রান্সপারেন্সিটাকে পজিটিভলি নেই, কারণ মানুষ কিনবে, ভালোটা কিনবে, খারাপটা কিনবে, বাট জেনে বুঝে কেনাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এই জিনিসটা আমরা শুরু থেকে এমফাসাইজ করি। অ্যান্ড এই জিনিসে আপনারাও যারা কাস্টমার আছেন, অডিয়েন্স আছেন, তারাও যত বেশি সচেতন হবেন তত বেশি ভালো হবে ভাই। লোকজন ঠকাইতে পারবে না, কারণ অ্যাকচুয়াল ইনফরমেশন, অ্যাকচুয়াল ট্রুথের যখন হচ্ছে অনুপস্থিতি থাকে, তখন অনেক ফেক জিনিস, অনেক জুজুর ভয়, তারপরে অনেক হচ্ছে কনস্পিরেসি থিওরি তৈরি হয়ে যায়। ওইগুলা দেখায় ওইসব ভয় লাগায় অনেক অসাধু ব্যবসায়ী আছে ভাই, বিশাল
আনঅফিশিয়াল হাই এন্ড প্রফিটে বড় বড় মার্জিনে আনঅফিশিয়াল ফোনগুলো সেল করতেছে, সিলপ্যাক বলে ওই মার্কেটের যেগুলো খোলা খোলা আসে ওগুলো ধরায় দিতেছে। হ্যাঁ, এমন ব্যাপার স্যাপার আমরা প্রচুর খেয়াল করতেছি। সো এই জায়গায় যদি ট্রান্সপারেন্সি থাকে সেলার অ্যান্ড কাস্টমারের মাঝে যে ভাই এইটা বক্স আলাদা আসছে, ফোন আলাদা আসছে, ফোন ইনঅ্যাক্টিভ আছে, আপনি এইভাবে এইভাবে চেক করে নেন, চেক করার কিন্তু ওয়ে আছে, চেক করে নেন, এটার দাম পড়বে এত টাকা। অ্যান্ড আপনি যদি একদম কনফিডেন্ট থাকতে চান, সচেতন থাকতে চান, কিনে নিশ্চিন্ত থাকতে চান, তাহলে আপনার এইটুকু টাকা বেশি যাবে। এইটা একদম ফ্যাক্টরি সিল্ড, এইভাবেই চায়নায় সিল্ড হয়েছিল অ্যান্ড সেইভাবেই গোটা বক্সটা আসছে, এখনো পর্যন্ত বক্সের ভিতরেও খোলা হয় নাই। সো দুই অপশনই আপনার কাছে আছে। এটা SMS গ্যাজেট শুরু করছে। সো Z10 টার্বো প্রো এর ক্ষেত্রেও এটা অ্যাভেলেবেল আছে, জাস্ট আমরা জানাই দিলাম এই ব্যাপারটা। অ্যান্ড আই থিঙ্ক এরকম অ্যাপ্রোচগুলো আরও বেশি বেশি দরকার আনঅফিশিয়াল মার্কেটের ক্ষেত্রে, কারণ এইখানে দেখা গেছে রিসেন্টলি অনেক কাহিনী কাবজাব হচ্ছে, ফেক চার্জার বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে। কি কারণে? ওই যে বক্স আলাদা আসে, অ্যাক্সেসরিজ আলাদা আসে, ফোন আলাদা আসে, ফোন তো নকল হয় না, অনেকে মানে এমন একটা ভাব ধরে যে ইনটেক সিল প্যাক বাদে বাকি সব ফোন নকল, এমন কিছু না, ফোন নকল হয় না ভাই, বাট ওই চার্জারটা নকল হয়ে গেলে ওইটা তো আপনাদের ক্ষতি। আমরা ভিডিও বানাইছিলাম স্পেশালি আইকিউর চার্জারগুলো নকল হচ্ছে। সো এই ক্ষেত্রে অনেকেই চান যে একদম কমপ্লিট সিল্ড বক্স নিতে। সো সিল্ড বক্সগুলো রিজনেবল প্রাইসে যাতে আপনি পান, তা সেটার জন্য হচ্ছে ওদের এই ইনিশিয়েটিভটা। আশা করি তারা রিজনেবল প্রাইস রাখবে, নাহলে সিল বক্স নাম দিয়ে অনেকে অনেক বেশি দাম নিয়ে দিচ্ছে, যেটা আবার ঠিক হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। তো এই গেল আলাপটা, অ্যান্ড এই আলাপটা জরুরি ছিল, একটু এক্সট্রা আলাপ ছিল বাট জরুরি ছিল, যেহেতু আনঅফিশিয়াল ফোন আপনারা এত বেশি কিনেন, এত বেশি আপনাদের আগ্রহ আনঅফিশিয়ালের প্রতি অফিসিয়ালের তুলনায়, অ্যাটলিস্ট আমাদের চ্যানেলে যতখানি দেখা যায়। যাই হোক, এখন হচ্ছে আমরা IQ Z10 টার্বো প্রো এর দিকে যাই এই ফোনটার ব্যাপারে। সো এইটার দুইটা কম্পিটিটর আছে, খুব ক্লোজ কম্পিটিটর, IQ Neo 10 চাইনিজ, আর হচ্ছে Redmi Turbo 4 Pro। অ্যান্ড এইখানে একটা কনফিউশন আছে, একটা সুতা আছে। সেই সুতাটা হচ্ছে এই Z10 টার্বো প্রো চাইনিজ ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান নাম হচ্ছে IQ Neo 10। সো ওরা ভালো কনফিউশন লাগিয়ে রাখছে ভাই। সো আপনি শুধু যদি চাইনিজের দিকে দেখেন, এইটা আছে Neo 10 চাইনিজ আছে, যেটা এত মাস ধরে মোটামুটি মার্কেটে ভালো সারা ফেলছে, প্রচুর মানুষ কিনছে। অ্যান্ড Redmi Turbo 4 Pro আছে। Z10 টার্বো প্রো এর স্পেকটা একদম হচ্ছে Redmi Turbo 4 Pro এর মতনই কাছাকাছি 19-20 টাইপের স্পেক। সো ওইটার সাথে ডিরেক্ট কম্পিটিশন, অ্যান্ড প্রাইস অনুযায়ী Neo 10 চাইনিজের সাথে ডিরেক্ট কম্পিটিশন। সো আমরা চাইনিজ পর্যন্ত স্টিক থাকতেছি, আমরা এটার যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট IQ Neo 10 ইন্ডিয়ান, সেটা পর্যন্ত আর যাচ্ছি না। আচ্ছা, আমি শুরু করি হচ্ছে আউটার শেল দিয়ে। সো এটা একটা কমপ্লিটলি প্লাস্টিক মেডের ফোন, প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম। কালারগুলো হচ্ছে তিনটা আছে, হচ্ছে ওই যে ফ্ল্যাট টাইপের কালার, ব্ল্যাক আছে, গ্রে আছে, আর একটা শ্যাম্পেন গোল্ড টাইপের আছে। অ্যান্ড সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে একটু অরেঞ্জিশ রেড টাইপের একটা ফ্লেমিং টাইপের কালার, ওইটা আমরা পাই নাই ভাই, ওইটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি। ডিজাইনে স্পেশাল কিছু নাই, খুবই সাদামাটা সিম্পল টাইপের ডিজাইন, খুব বেশি অ্যাট্রাকটিভ লাগবে এমন কোনো পার্টি নাই। এইটা ডিজাইনে একদম মোটামুটি ওরা ছেড়ে দিয়েছে, কোনো মতো একটা বানায় দিছে আর কি। ওই যে বললাম ওদের মূল ফোকাস পারফরমেন্স অ্যান্ড ব্যাটারিতে। এখন বডি ওয়াইজ এটাতে সবকিছু চেকড আছে ভাই। এখানে ডুয়েল স্টেরিও স্পিকার দিছে ওরা, স্টেরিও স্পিকারের সাউন্ড যথেষ্ট পরিমাণে ভালো। এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, আয়ার ব্লাস্টার আছে, এই যে ক্যামেরা দুইটার মাঝখানে। এরপরে IP65 রেটিং আছে, IP65 একটু কম, পুরোপুরি ভালো বলা যায় না। বালুর ক্ষেত্রে ঠিক আছে, বাট পানির ক্ষেত্রে আপনারা চুবাইবেন না, এটার চুবানো থেকে বিরত থাকেন। টুকটাক বৃষ্টিতে সমস্যা নাই, এই আর কি হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড বডির অবস্থা। 8.1 মিলিমিটারের মতন, অলমোস্ট 8 মিলিমিটারের থেকে একটু থিক, আর হচ্ছে 209 বা 210 গ্রামের মতন ভর। হাতে নিয়ে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। এই পিছনের ব্যাক সাইডটা হচ্ছে কার্ভ করা, এই জন্য ঠিকঠাক আছে। অ্যান্ড সামনে কিন্তু একটা ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছেন। সো ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে ডিসপ্লেগুলো এখন পাওয়া যাচ্ছে সেরকমই একটা ডিসপ্লে। LTPO বাদে বাকি সব কিছু কভার করতেছে। LTPO এই রেঞ্জে ইউজুয়ালি খুব একটা হয় না, সো ওরে ওখানে দোষও দিতে পারতেছি না আমি। একমাত্র দোষ দিতে পারতেছি নিচের যে চিনটা, এইটা একটু বড় লাগলো আমার কাছে, একটু উঁচা লাগলো। এই জিনিসটা আমি একটু দোষের জিনিস হিসেবে দেখতেছি, কারণ Redmi Turbo 4 Proতে এই ফ্রন্ট সাইডটা আরো বেশি প্রিমিয়াম লাগে, এটাতে একটু সাদামাটা লাগে। যাই হোক, 144 হার্জের ওরা হচ্ছে রিফ্রেশ রেট বলতেছে, বাট 120 হার্জ পর্যন্তই আপনি পাবেন। 144 হার্জ শুধুমাত্র কিছু গেমের ক্ষেত্রে, ওগুলো মোস্টলি চাইনিজ গেমের ক্ষেত্রে ব্যাপার স্যাপার হয়। এরপর ডিসপ্লের ব্রাইটনেস অনেক বেশি, 4400 উপরে ভাই হচ্ছে ওদের যেই পিক ব্রাইটনেসটা। অ্যান্ড HBM এর টেস্টেড যেটা, সেটাও 2000 নিটসের উপরে। সো দ্য ডিসপ্লে গেটস অ্যাকচুয়ালি ভেরি ভেরি ব্রাইট। দেন PWM ডিমিংটা চাইনিজরা বেশ ভালো খেয়াল করে, এটাতে PWM ডিমিং আছে, বেশ ভালো কোয়ালিটিরই আছে, মোটামুটি ভালো লেভেলের রাখা যায়। আপনি আবার ডেভেলপার অপশন থেকে সেটা হচ্ছে বাড়াইতেও পারবেন অ্যান্ড বেটার করতেও পারবেন। অ্যান্ড DC ডিমিংটাও আছে ইফ ইউ নিড। এরপর প্রোটেকশনের ব্যাপারে ওরা একটা ডায়মন্ড টাইপের গ্লাস ইউজ করছে, এটা নিয়ে আমি খুব একটা কনফিডেন্ট না, বাট IQর ক্ষেত্রে ওইরকম মেজর ডিসপ্লে পড়লেই যে ডিসপ্লে ভেঙে যায় এমন কোনো রেকর্ড নাই। বাট আপনি একটা গ্লাস প্রোটেক্টর বা একটা পেপার অ্যাটলিস্ট ইউজ করবেন, যাতে স্ক্র্যাচ থেকে অন্তত বাঁচা যায়। সো একটা 1.5K রেজুলেশনের ডিসপ্লে
10 বিট কালার, এর থেকে বেশি কিছু চাই নাই। আমরা কোনো ইস্যু পাই নাই, টিন্টার ইস্যু পাই নাই, আমরা ম্যাসিভ ব্ল্যাক ক্রাশের ইস্যু পাই নাই, সেসব দিকে ঠিকঠাক ছিল। এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, এইখানে একটু কথা আমরা বলতে পারি, কারণ এইটা হচ্ছে আলট্রাসনিক না। এখানে আইকিউ নিউটেন যেটা এটার কম্পিটিটর চাইনিজটা, সেটা কিন্তু আলট্রাসনিক দিছিল, বাট এটা কিন্তু অপটিক্যাল রেগুলারটাই। সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে এত পরিমাণ নিচে দিছে ভাই। এই ফোনগুলোতে রেডমি টার্বো 4 প্রো, এটার যে মূল শত্রু, সেটাতেও সেম অবস্থা, অনেক নিচে দিয়ে রাখছে এই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। এটা একটু প্যারা লাগতে পারে আপনার কাছে, বাট যদি অভ্যস্ত হয়ে যাবেন টাইম টু টাইম, ফাস্ট আনলক হয়, ক্লিন আনলক হয়, কোনো সমস্যা নাই। অ্যান্ড একটা জিনিস আমরা প্যাটার্ন খেয়াল করছি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যেগুলো বেশি নিচে হয় সেগুলো ইউজুয়ালি ব্যাটারি ক্যাপাসিটিটা বেশি বড় হয় অ্যান্ড ব্যাটারিটা বেশি হয়। এই কারণে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ওদের নিচে দিতে হয়। আমরা এই জিনিসটা খেয়াল করছি, একটা কমন প্যাটার্ন দেখছি আর কি, আপনাদের জানাইলাম একটু আউট অফ দ্য বক্স কথাবার্তা। অ্যান্ড ব্যাটারি নিয়ে যেহেতু কথা বলতেছি, ব্যাটারিতে চলে যাই। এটার ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট হচ্ছে ব্যাটারি। 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দিছে ভাই, 7000 mAh। আপনি শুনে অবাক হয়ে যেতে পারেন, বাট অবাক হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এটা যে কম্পিটিশন রেডমি টার্বো 4 প্রো, ও 7550 mAh দিচ্ছে। অ্যান্ড ব্যাটারি ক্যাপাসিটি দিনকে দিন বাড়াইতেছেই চাইনিজরা, ওরা মোটামুটি পাগল হয়ে গেছে ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানোর দিক দিয়ে। এটাতে আপনি ভালো ব্যাকআপ পাবেন ভাই, 8 থেকে 9-10 ঘন্টার মতন এসওটি ইজিলি বের করা যাচ্ছিল, সব ঠিকঠাক ছিল। এরপরে 1.5 দিনের মতন আপনি ইউসেজ পাবেন যদি রেগুলার ইউসেজের হিসাব নিকাশ বলতে যান। দেন চার্জিংটা, এটা সুপার জোস, 120 ওয়াটের চার্জার বক্সেই দিয়ে দিচ্ছে ওরা, সেটা দিয়ে মাত্র 35 মিনিটেই 7000 mAh এর ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাচ্ছে। সো ব্যাটারি সাইড ইজ রিয়েলি গুড। কোনো ওয়্যারলেস চার্জিং নাই, সেটা ব্যাড রাখতে পারেন। অ্যান্ড ব্যাটারিটা বেশি হওয়া জরুরি ছিল, কারণ এই ফোনটায় যে প্রসেসরটা ইউজ করছে সেটা কিন্তু প্রচুর পাওয়ার হাংরি অ্যান্ড হিট হয় প্রচুর পরিমাণে। সো পাওয়ার হাংরি হওয়ার কারণে ওর ব্যাটারিটা বেশি হওয়া দরকার ছিল। সো আমরা প্রসেসরে চলে যাই, যেহেতু প্রসেসরে আলাপে গেছি। সো এইটাতে চিপসেট যেটা ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 4। চিপসেটটা নতুন, একদম নতুন না, বাট রিলেটিভলি নতুন। ওই যে রেডমি টার্বো 4 প্রো ভিডিওতে আমি একদম কাগজে কলমে আইকা দেখাই দিছিলাম রেডমি টার্বো 4 প্রোতে, ওই যে 8s Gen 4 চিপসেটটার কেমন আর্কিটেকচার, কেমন কি হিসাব নিকাশ, কিভাবে কি। সো এটা একটা ফ্ল্যাগশিপ, অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের হচ্ছে পারফরমেন্স আপনাকে ডেলিভার করতেছে। পাশাপাশি Z10 টার্বো প্রোটায় আপনারা হচ্ছে 12GB র্যাম অথবা 16GB র্যাম অপশন দিচ্ছে, সেটা কিন্তু LPDDR5X আলট্রা। সো সবচেয়ে ফাস্ট র্যামটা পাচ্ছেন আপনি, নট জাস্ট 5X, ইটস 5X আলট্রা। অন্যদিকে স্টোরেজ টাইপেও UFS 4.1, আপনি যেই ভ্যারিয়েন্টই নেন না কেন UFS 4.1। সো বুঝতে পারতেছেন পারফরমেন্স সাইডে অল আউট হয়ে গেছে মোটামুটি, একদম ফ্ল্যাগশিপ লেটেস্ট চিপসেটটা দেওয়া বাদে অল আউট হয়ে গেছে। 35,000 টাকা এই পারফরমেন্স, এর থেকে বেটার কিভাবে চাওয়া সম্ভব বা মানুষের প্রয়োজন হতে পারে সেটা আমার জানা নাই। সো পারফরমেন্স সাইডে এই হচ্ছে দ্য গুড থিংস। ব্যাড থিংসও আছে, এই ফোনটা ভাই মোটামুটি ভালোই হিট হয়, হ্যাঁ, বাট হিটিংয়ে রেডমি টার্বো 4 প্রোতে আমরা যেমন টাইপ দেখছি, এইটা একটু আলাদা টাইপের প্যাটার্ন আমরা খেয়াল করছি। ও একটু চেষ্টা করে যে পারফরমেন্সটা স্যাক্রিফাইস করেও হিটটা কন্ট্রোলে রাখার জন্য। সো আমরা স্ট্রেস টেস্টে ওরে 43°C উপরে নিতে পারি নাই, 42-43 মধ্যেই ছিল। যেগুলো এক্সট্রিম ওভারহিট হয় ওগুলো আরো বেশি চলে যায়, হ্যাঁ। সো ও মোটামুটি লেভেলে রাখছে। ওরা কিন্তু বেশ বড় একটা ভেপর কুলিং মানে লিকুইড কুলিং চেম্বার রাখছে, সেটা মোটামুটি কাজে আসতেছে। বাট এটা Gen 4 আরো অপটিমাইজড হওয়া বাকি, আরো একটু এফিসিয়েন্ট এটার হইতে হবে। এটা পারফরমেন্স ডেলিভার করতেছে, বাট ও কিন্তু স্টেবিলিটি মোটামুটি ভালো স্যাক্রিফাইস করতেছে। স্ট্রেস টেস্টেও স্টেবিলিটি স্কোর ভালো পরিমাণে কম ভাই। যাক, আমরা প্র্যাকটিক্যাল কথাবার্তায় যাই, আমরা গেমিং এর কথা বলি। সো গেমিং শুনলে আপনারা বুঝবেন এটা পারফরমেন্স অ্যাকচুয়ালি কেমন। পারফরমেন্স তো ভালো বুঝতেছেন, অ্যাকচুয়ালি কেমন সেটা বোঝার জন্য লাইক একটা অ্যানামলি আছে, সেটা হচ্ছে পাবজি যারা খেলবেন, পাবজি যারা খেলেন, তারা IQ Z10 টার্বো কেনার দরকার নাই, রেডমি টার্বো 4 প্রো কেনার দরকার নাই। কারণ এই যে 8s Gen 4 আলা ফোনগুলা কারেন্টলি সর্বোচ্চ পাবজিতে 60 FPS পর্যন্ত সাপোর্ট করতেছে, বুঝতেছেন। ও 120 FPS দেয়ার ক্যাপাবল। অ্যান্ড চাইনিজরা এটা চায়নার জন্য লঞ্চ করছে, চায়না মেইনল্যান্ড। ওরা কোনো বদার্ডই না যে ভাই পাবজি গ্লোবালটায় ওরা 90 FPS বা 120 FPS দিবে, কারণ চায়নার জন্য তো আলাদা পাবজি আছে, চাইনিজ ভ্যারিয়েন্ট, সেটাতে 144 হার্জ পর্যন্ত মানে FPS পর্যন্ত মনে হয় চলে আসছে মোস্ট প্রবলি, আমি যতখানি জানি। সো যারা পাবজি খেলেন ভাই, এই দুইটা ফোন এড়ায় চলেন, মানে 8s Gen 4 চিপসেটটা এড়ায় চলেন কারেন্টলি। সো আমরা 1 ঘন্টা পাবজি খেলছিলাম, 33°C পর্যন্ত টেম্পারেচার গেছিল অ্যান্ড চার্জ গেছিল 15%-এর মতন 60 FPS এ কিন্তু। দেন আমরা কল অফ ডিউটি খেলছি, অ্যান্ড কল অফ ডিউটি মোবাইলের ক্ষেত্রে সর্বোচ্চ 120 FPS সাপোর্ট করে। গেম একদম স্মুথলি চলছে, কোনো ল্যাগ বা স্টার্টারিং এর দেখা পাই নাই। খুব সুন্দর গেম প্লে দিছে অ্যাকচুয়ালি। 1 ঘন্টা গেম প্লের পর টেম্পারেচার আমরা পাইছি 34.2-34.5 এরকম আর কি, অ্যান্ড চার্জ গিয়েছিল হচ্ছে 16% ডিপ্লিট হয়েছিল। এরপর আমরা ডেল্টা ফোর্সও খেলছি, একই অবস্থা ভাই, 120 FPS অলমোস্ট লকড,
খুবই ল্যাগ ফ্রি অ্যান্ড স্টার্টারিং ফ্রি, সুন্দর গেম প্লে, গেমটা অপটিমাইজড অ্যান্ড আমরা এটাতে ভালো গেম প্লে পাইছি অ্যাকচুয়ালি। 1 ঘন্টা পরে এটা 35°C রিচ করছিল অ্যান্ড চার্জ গিয়েছিল 13%। এরপর গ্রাফিক্স ইন্টেন্সিভ একটা গেম খেলছি, গেনশিন ইম্প্যাক্ট। এটা তো 60 FPS লক থাকে অ্যান্ড 60 FPS ভালো চলতেছিল, গ্রাফিক্স খুব সুন্দর ছিল, মোশন ব্লাডটাও দেখতে ভালো লাগতেছিল। আগে বলছিলাম 8 Gen 3 থেকে কিন্তু এটা জিপিউটা একটু দুর্বল, তাও মোটামুটি ভালোই গ্রাফিক্স দেখাইছে। 36.4°C পর্যন্ত টেম্পারেচার আমরা লক করছি 1 ঘন্টা খেলার পরে অ্যান্ড চার্জ গিয়েছিল 17%। অ্যান্ড লাস্টে আরেকটা গেম খেলছি ভাই, কারেক্ট স্ট্রিট। এটা আগে খেলতাম আমরা, মাঝখানে অফ দিছিলাম। খুবই পাওয়ার হাঙ্গ্রি অ্যান্ড গ্রাফিক্স ইন্টেন্সিভ একটা গেম। এইটাতে মোটামুটি শুরু 40 মিনিট থেকে 50 মিনিট 60 FPS আমরা লক পাইছি, বাট যখনই ঘন্টাখানেকের উপর খেলছি তখন কিন্তু একটু স্টার্টারিং দেখা গেছে। এটা স্বাভাবিক, মোটামুটি এই গেমটার ক্ষেত্রে সব ফোনে একটু গরম হওয়ার পর ছাইড়া দেওয়া শুরু করে। আর 1 ঘন্টায় হচ্ছে টেম্পারেচার 36°C পর্যন্ত উঠছিল অ্যান্ড চার্জ গিয়েছিল 16%-এর মতো। বাট এই চিপসেটটা হিট হচ্ছে, কারণ ভালো পাওয়ারফুল অ্যান্ড ভালো পরিমাণে হিট হইতেছে ভাই, টু বি অনেস্ট, অস্বীকার করার কিছু নাই এইখানে। অ্যান্ড এই ফোনটা কিন্তু বাইপাস চার্জিং সাপোর্ট করে, বাইপাস চার্জিং কানেক্ট করে, মানে চার্জারে কানেক্ট করেও আমরা খেলে দেখছি হিট হচ্ছে অ্যান্ড স্টেবিলিটি তখনও লো। সো যদি IQ Z10 Turbo Pro কিনেন অথবা Redmi Turbo 4 Pro কিনেন, আমি হাইলি সাজেস্ট করবো একটা ফোন কুলার ইউজ করেন। কুলার ইউজ করে আপনি গেমিং করেন, তাহলে ভাই আপনি বেশ ভালো রেজাল্ট পাবেন, অ্যাকচুয়ালি ইফেক্টিভ রেজাল্ট পাবেন। আমরা টুকটাক ট্রাই করছি অ্যান্ড বাইরেও দেখছি অনেকে ট্রাই করে দেখছে। অ্যান্ড দ্য লাস্ট থিং যেটা নিয়ে কথা বলা বাকি সেটা হচ্ছে ক্যামেরা। না, সফটওয়্যারও বাকি আছে, সফটওয়্যার নিয়ে বলে নেই ভাই। এটা Origin OS 5 রান করতেছে এখন, 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে মোস্ট প্রবাবলি। আমি যতখানি দেখলাম চাইনিজরা এগুলো একটু রিভিল করতে চায় না খুব একটা। চাইনিজ রম ব্লোটওয়্যার পাবেন, অনেক আনইনস্টল করতে পারবেন। চাইনিজ রমের যেই ইউজুয়াল ইস্যুটা সেটা হচ্ছে নোটিফিকেশন ডিলে, সেটা এটার মধ্যে উপস্থিত আছে, আপনি সেটা পাবেন অবশ্যই ভাই। সেটা একটু টোটকা ফলো করলে, টোটকাগুলো আমাদের আগের অনেক ভিডিওতে আমি কোয়াশোয়ার বলে ফেলছি, আর বলতে ভালো লাগে না ভাই। একটু টোটকা ফলো করলে আপনি হচ্ছে একটু সলভ হবে, পুরোপুরি সলভ আসলে হয় না। বাট দ্য অ্যাকচুয়াল থিং যেটা আপনার জানা জরুরি সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। এটাতে নেটওয়ার্ক ইস্যু এখন পর্যন্ত পাওয়া যায় নাই, আমরা নিজেরাও ফেস করি নাই, ইউজাররাও ফেস করে নাই, অ্যান্ড Redmi Turbo 4 Pro-তেও সেম অবস্থা, নেটওয়ার্ক ইস্যু ফেস করে নাই। সো এই কোশ্চেনটা যারা রাখতেছেন IQ Neo 10 নিব নাকি Z10 Pro নিব, এখানে কিন্তু আনসারটা বের হয়ে যায়। IQ Neo 10-এ প্রুভেন নেটওয়ার্ক ইস্যু আছে, এই কারণে অনেক মানুষ IQ Neo 10 এত ভালো ভ্যালু অফার করার পরেও সেটা থেকে দূরে গেছে, অ্যান্ড ডিমান্ড কমে যাওয়ার কারণে ওইটার দামটাও কিন্তু মোটামুটি দ্রুত পড়ে গেছে। তো এই জায়গায় আপনি যদি একদম সেফ থাকতে চান, আপনি Z10 Turbo Pro নেন, বাট Z10 Turbo Pro অথবা Redmi Turbo 4 Pro। বাট যদি দুইটা পাশাপাশি রাখতাম, Redmi Turbo 4 Pro একটু ছোট অ্যাটেনশন টু ডিটেলস আছে না, ওইসব জায়গায় একটু আগে থাকবে, এটা আমার অনেস্ট কথা, আমি যেহেতু দুইটা ফোন এক্সপিরিয়েন্স করছি। অ্যান্ড ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু এরা সেম জিনিসই দিচ্ছে ভাই। ক্যামেরার ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রাইমারি আছে 50 মেগাপিক্সেলের সনি লাইট 600 সেন্সরটা, অ্যান্ড একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ওই Redmi Turbo 4 Pro-তেও সেম জিনিস, সেম কাপজাপ। আপনি ভাবতে পারেন 4টা ক্যামেরা লেন্সের মতো লাগতেছে নাকি, 2টা ক্যামেরা লেন্স, আর একটা হুদাই মানে হচ্ছে এটা ডেকোরেশন, আর একটা হচ্ছে ফ্ল্যাশ। হ্যাঁ, সো সোজা বাংলা কথা, এইটার ক্যামেরাটা মোটামুটি আকারের ব্যাড টু জট টাইপের বা ডিসেন্ট টাইপের সর্বোচ্চ পাবেন। প্রাইমারি ক্যামেরায় ডে লাইটের ছবিগুলো মোটামুটি ভাই চলনসই বলবো সর্বোচ্চ আমি। ছবিগুলো হাইলি কন্ট্রাস্টি, একটু স্যাচুরেটেড, কালারগুলো একটু বেশি পপড আপ ভাইব্রেন্ট টাইপের থাকে, সোশ্যাল মিডিয়া রেডি টাইপের আর কি। দিনের আলো যদি ভালো পান তাহলে আপনি ভালো ছবি পাবেন, আর না হলে ডাইনামিক রেঞ্জের একটু ঝামেলা হয়ে যায় যদি আলো কমে যায়। অ্যান্ড ছবিতে ডিটেলসের অ্যামাউন্ট মোটামুটি আকারের, আপনি যদি বেশি জুম করতে যান তখনই দেখবেন ও যে দুর্বল একটা ক্যামেরা সেটা বুঝে যাচ্ছে, অয়েল পেন্টিং টাইপের হয়ে যাচ্ছে। অ্যান্ড শ্যাডো ব্যালেন্সিং মোটামুটি মাঝামাঝি টাইপের, 10টা ছবির মধ্যে 5টা 6টা ছবি মোটামুটি ঠিকঠাক পাবেন, 4টা 5টা ছবি আপনি মন মতো পাবেন না। এই হচ্ছে, কিছু স্যাম্পল দেখে নেন তাহলে আপনারা নিজেরাই বুঝবেন যে এইটা 35,000 টাকা অনুযায়ী ডিসেন্ট লেভেলের সর্বোচ্চ ক্যামেরা। এইটা যদি 25,000 টাকায় এই ক্যামেরা পাইতাম তাইলে আমি ওকে থাকতাম। আমি 35,000 টাকায় আমি এই ক্যামেরা খুব একটা মানতে পারবো না, যেহেতু এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, সো এই জায়গায় স্যাক্রিফাইসটা আমাদের করা লাগতেছে। অন্যদিকে যে আলট্রা ওয়াইডটা, ওইটার কিন্তু অবস্থা সিমিলারই, 8 মেগাপিক্সেল ওই খেলনা আলট্রা ওয়াইড যেটাকে আমরা বলি আর কি। কালার কন্ট্রাস্ট মেইন ক্যামেরার সেন্সরের মতো, এই জিনিসটা ভালো, দিনের বেলায় মোটামুটি কাজ চলার মতন আপনাকে একটা ওয়াইড পার্সপেক্টিভ দিবে, এছাড়া আপনি খুব একটা ইউজের জায়গা পাওয়ার কথা না আই থিঙ্ক। এরপর পোর্ট্রেটের ব্যাপারটা ইম্পর্টেন্ট, পোর্ট্রেট তুলতে পারবেন আপনি ওই প্রাইমারি ক্যামেরা ইউজ করেই 1x 1.5x 2x-এ 1.5x and 2x এই দুই জায়গায় আমরা একটু স্মুথনিং অ্যান্ড ফেসটারে একটু মেকআপ করে দেওয়াটা একটু বেশি খেয়াল করছি, 1x একটু কম হয় আর কি। বাট 1.5x and 2x এর ক্ষেত্রে মোটামুটি আর একটু ডেপথ
টাইপের জিনিস পাওয়া যায়, একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ যেহেতু পাওয়া যায়, সো ওইখানে অনেকে পছন্দ করবেন। বাট পোর্ট্রেট অ্যাভারেজ, এখানেও আমি অ্যাভারেজ বলবো। অ্যান্ড রাতের ক্যামেরার কথায় আমি গেলামই না ভাই, রাতের ক্যামেরা এটা নিয়ে আমি খুব একটা আশাও রাখতেছি না। শুরুতে যেহেতু বলতেছি ভাই ক্যামেরা নিয়ে বেশি আশা রাখেন না। দেন যদি ভিডিওর কথা বলি ভাই, ভিডিওর ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরা যেটা পিছনেরটা মেইনটা যেটা, সেটা হচ্ছে 4K 60 FPS সাপোর্ট করে। বাট আপনি ওবল দেখবেন প্রচুর পরিমাণে ভিডিওর মধ্যে, ইআইএস এর জিটারিং দেখবেন, মোটামুটি আকারে চলে। বাট এইটা কোনো প্রোডাক্টিভ কাজে আপনি ইউজ করতে পারবেন না বলতে গেলে, জাস্ট আছে ডিসেন্ট লেভেলের অপশন আর কি, এই টাইপের আপনি ধরতে পারেন। প্রাইমারি ক্যামেরা কিন্তু ওআইএসও আছে, জানায় রাখলাম। অ্যান্ড যেটা ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো ভালো, বাট ছবিগুলোতে ওভারশার্পনিং হয়, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। ছবিগুলো আপনারা দেখে নেন। বাট ফ্রন্ট ক্যামেরার ভিডিওতে 1080p পর্যন্ত, 1080p 30 FPS পর্যন্ত ম্যাক্স, এটার ভিডিও কোয়ালিটি ভালো লাগে নাই। সো ওভারঅল ক্যামেরা জট থেকে ডিসেন্ট লেভেলে আছে। ও যখন দাম ছিল 40,000 টাকার উপরে, তখন আমি ওর স্ট্রেট কাট জট বলবো। আর ওর দাম এখন যেহেতু নামছে 35,000 টাকার দিকে নামছে, ওরে আমি মোটামুটি ডিসেন্ট লেভেলে রাখবো আর কি। এই হচ্ছে ক্যামেরা। সো এই ছিল IQ Z10 টার্বো প্রো ফোনটার মোটামুটি সহজ বাংলা ডিটেলস। আমরা অত ডেপথেও যাই নাই, আবার একদম সার্ফেস লেভেলের ডাটাতেও থাকি নাই। আমাদের কাছে মনে হয়েছে যে এই চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে এত ডেপথে যাওয়া খুব একটা লাভ হচ্ছে না, কারণ এগুলা সিমিলার স্পেক দিয়ে মাল্টিপল ফোন আসতেছে অ্যান্ড খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হইতেছে। সো কাস্টমাররা খুব কনফিউজ থাকে। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দাঁড়াইছে প্রাইস। এটার প্রাইস এখন ওর সবচেয়ে পিক অবস্থায় আছে, আপনি চাইলে এখন এটা নিতে পারেন। তা কারা কিনবেন? যাদের পারফরমেন্স লাগবে প্রচুর পরিমাণে, যারা পাবজি খেলেন না অ্যান্ড যাদের ব্যাটারি ব্যাকআপ লাগে প্রচুর, তারা নিতে পারেন, মোস্ট ডেফিনেটলি নিতে পারেন। কারা কিনবেন না? যাদের ক্যামেরা একটু হলেও প্রয়োজন, তারা IQ Neo 10 নিতে পারেন। বাট IQ Neo 10 নিলে আবার নেটওয়ার্কের ইস্যুতে পড়বেন, সেই জিনিসটাও মাথায় রাখেন। আর রেডমি টার্বো 4 প্রো সিমিলার অবস্থা ভাই, পারফরমেন্স এমন, ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, ওইটারও ক্যামেরা জট ভাই। আপনি এখন কোন ব্র্যান্ডের নেবেন? রেডমি ব্র্যান্ডের জিনিসটা নেবেন নাকি ভিভো ব্র্যান্ডেরটা নেবেন? সেটা আপ টু ইউ। এই হচ্ছে আর কি আজকের IQ Z10 টার্বো প্রো এর আলাপ। এখানে ইতি জানছি। আসসালামু আলাইকুম।